রাগী গণেশ কুমার বাইরে থেকে আনা নিজের অবজারভারকেই বাড়ি পাঠিয়ে দিলেন গণেশ কুমার। তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গেও ব্যাপক তর্কাতর্কি। প্রতি কেন্দ্রে একজন জেনারেল অবজারভার, 294 আসনে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই হাওয়া গরম। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার অনুরাগ যাদব, উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। এদিন তাকে মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন করেন, আপনার বিধানসভা আসনে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে? উত্তর দিতে পারেননি কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার। এতে রেগে যান গণেশ কুমার, বলেন বাড়ি ফিরে যান। জেনারেল অবজারভার অনুরাগ যাদব পাল্টা বলেন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। এই সার্ভিসে আমি 25 বছর দিয়েছি। এরপরই বাইরে থেকে আনা নিজের অবজারভারকেই বাড়ি পাঠিয়ে দেন গণেশ কুমার। অনুরাগ যাদবকে কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পর সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ নাম। এর মধ্যে 27,16,393 নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে। এ নিয়ে বুধবার সকাল 10টায় দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 4 প্রতিনিধি, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। তৃণমূলের দাবি, গণেশ কুমারকে ডেরেক ওব্রায়েন বলেন, আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার আপনাকে চিঠি দিয়েছেন। অভিযোগ, এতেই মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের প্রতিনিধিদের বলেন, গেট লস্ট। ডেরেক তখন বলেন, আপনি আমাদের গেট লস্ট বলছেন? এরপরে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से। ये election commissioner बोला last में। हम लोग निकल आए। We are the second largest opposition party in parliament. 7 মিনিট মিটিং করেছে। আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ? वीडियो नहीं है तो ऑडियो लगाओ क्या हुआ आज? নির্বাচন কমিশন সূত্রে দাবি, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন চিৎকার করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলেন। কমিশনের তরফে তৃণমূল প্রতিনিধিদের বলা হয়, ডেকোরাম বজায় রাখুন। এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে একটি এক্সপোস্ট করা হয়। তাতে লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের সোজা কথা। পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত, প্ররোচনামুক্ত এবং ছাপ্পা ও বুথ জ্যামহীন। কমিশনের এই এক্সপোস্টের পাল্টা তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এক্সপোস্ট করেন, লেখেন, ভাবুন গণেশ কুমার কিরকম দালাল। নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে পোস্ট করা হয়েছে। এই অপরাধী কমিশনারের কি বিজেপিকে সোজা কথা বলার সাহস আছে? নিউজ 18 বাংলা। কথা বললেই সাসপেন্ড, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে সব বাংলার। 500 জনের বেশি অফিসারকে পাঠিয়ে দিচ্ছে। কেউ যদি তাকে একটি কথা বলছে সঙ্গে সঙ্গে সাসপেন্ড, ভ্যানিশ ওয়াশিং মেশিন, সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে। সবাইকে ভ্যানিশ করছে আর নিজের লোকেদের প্রমোশন দিচ্ছেন। এত লোভী আপনারা, চৈত্র সংক্রান্তির ছেলের মতো সব নিজেদের বিক্রি করে দিয়েছে। মানুষের বিচার পাবার কোনো জায়গা নেই। তাই বলি, জেনে রাখো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। মানুষের ভোটাধিকার করলে ভ্যানিশ, তোমরা কিন্তু হবে ফিনিশ। এটা মাথায় রেখে দিও। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। জোট বাঁধুন, তৈরি হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ভয় করবো না, ভয় করবো না। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জমা দিলেন মনোনয়ন, আর তারপরেই নাম বাদ নিয়ে চড়া সুর, ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ধর্ম, কর্ম, বর্ণ
অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিবিউনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিবিউনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তিনি আগেই মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30 বাড়ির সামনে শিব মন্দিরে পুজো দেন মমতা। এরপর মিছিল। বাড়ি থেকে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে মনোনয়ন জমা। আগে দেখে নিন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন, ভালো করে দেখুন। পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি একটু ট্রাই করবো। মনোনয়ন জমার পর শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম 294টা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই গর্ব। মনোনয়ন জমা দেওয়ার পর নাম বাদ নিয়ে ফের সুর চড়ান মমতা। আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। এত নাম বাদ গিয়েছে মানুষের, 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। অ্যাডজুডিকেশনে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো। তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিবিউনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিবিউনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। নিউজ 18 বাংলা। ভবানীপুরে মমতা ভার্সেস শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আবারও ভবানীপুর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। ওনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক আছে, মানে ওনার কথা নয়। 16টা লোককে কেন গুরুত্ব দিচ্ছেন? 250-র উপরে বুথ, আমি তো এজেন্টই দিতে পারবো। ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। নরেন্দ্র মোদীজি বলে গেছেন ব্রিগেডেরা 10 লক্ষ লোকের সামনে, সবকা সাথ সবকা বিকাশ ভি হোগা, সবকা হিসাব ভি হোগা। বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিতে নামবাদ। এসআইআর নিয়ে মোদী শাহকে তোপ মমতার। নামবাদে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। 2024 সালে এই ভোটার লিস্টে যদি মোদীবাবু আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন আর অমিত শাহ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকেন, তাহলে ভোটের আগে বাংলায় মানুষের নাম কাটার জন্য এই এসআইআর ষড়যন্ত্র করলেন কেন? তৃণমূলের সিটগুলো দেখে দেখে নাম কেটেছেন। শুধু হুগলি জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খোদ কলকাতায় আমার ভবানীপুর কেন্দ্রে আগে কেটেছিল 48,000, মাত্র 2,51,000 ভোটার ছিল। আর অ্যাডজুডিকেশনেও 14,000, তাদের ভবিষ্যতে আমি জানি না, প্রায় 60,000-এর কাছাকাছি। দিনাটায় 35,000 ভোট কেটেছে কুচবিহারে, রাজবংশী ভোট। মনে রাখবেন, দেখে দেখে মুর্শিদাবাদ পুরো বরবাদ, মালদা পুরো বরবাদ, তো ভবানীপুর কেন বরবাদ? নামবাদে বিজেপিকে কড়া আক্রমণ মমতার। মতুয়া, রাজবংশী ও আদিবাসী নামবাদে তোপ, সংখ্যালঘু নামবাদে মোদীকে নিশানা। কেন বাদ দিয়েছেন মতুয়াদের নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন রাজবংশীর নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন আদিবাসীদের নাম? ওরা আমাদের সবচেয়ে বেশি বন্ধু। কেন বাদ দিয়েছেন হিন্দু থেকে মুসলমান সবার নাম? আর মুসলমানদের তো দেখে দেখে কচুকাটা করেছেন। ভেবে জেনেতে চলবে? সৌদি আরবিয়া যাবেন না, দুবাই যাবেন না,
আরব কান্ট্রিতে যাবেন না, যেতেই পারেন, সব জায়গায় যে কেউ যেতে পারেন। তো দুমুখ কেন? দুমুখ কেউটে সাপ, দুমুখ গোখরা সাপ, ভয়ঙ্কর ছোবল। ওই কেউটে সাপকে ঘরে ঢুকতে দেবেন না, গোখরো সাপকে ঘরে ঢুকতে দেবেন না, এক ছোবলেই শেষ হয়ে যাবেন। এসআইআর এর নামে এনআরসি ষড়যন্ত্র, ভোট প্রচারে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে, ওই ছক্কাকে অক্কা করে দেবো। আসামে এনআরসি করেছিল, 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল, আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। জিজ্ঞেস করেছেন একবারও তারা কারা? বাংলার ভোটে অনুপ্রবেশ ইস্যু বিজেপির, অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কাটতে তোমার দেখা, লক্ষ লক্ষ সিআরপিএফ নিয়ে আসছো, সিআইএসএফ নিয়ে আসছো, বিএসএফ নিয়ে আসছো, বলছে অনুপ্রবেশকারী ঠেকাতে। আপনারা কি জানেন বর্ডার আমাদের হাতে নেই? কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিআইএসএফ কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিআরপিএফ কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিবিআই কার হাতে? আগে প্রধানমন্ত্রী দেখতো, এখন সবটাই উনি দেখেন। বিজেপি রাজ্যে বাংলার পরিযায়ীদের অত্যাচার, বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে মারছেন, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে মধ্যপ্রদেশে মারছেন, উড়িষ্যায় মারছেন, দিল্লিতে মারছেন, রাজস্থানে মারছেন, উত্তরপ্রদেশে মারছেন, মধ্যপ্রদেশে মারছেন, আর এখানে এসে লিখে নিয়ে এসে টুকলি করে আমার সোনার বাংলা পরিবর্তন করে দিল। এসআইআর এ পরিচ্ছন্ন ভোটার লিস্ট, বৈধ নাম বাদে ট্রাইব্যুনালে আবেদন, প্রায় 91 লক্ষ নাম বাদ নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্ট পরিষ্কার লাস্ট হিয়ারিং এ বলেছে যে এই সংখ্যার লোক যাদের নিষ্পত্তি হয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে, বাকি যাদের নাম আসবে না বা যারা মনে করছেন যে তারা এলিজেবল ছিলেন তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন। এইবার ভোটদান করার সুযোগ পাচ্ছেন না মানে যে আগামী কোনোদিন পাবেন না এটা নয়, এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের কথা। আমি মনে করি এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত, ফেক, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ গেছে, সাফ সুতরা পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে এবং পশ্চিমবাংলায় 23শে এপ্রিল 29শে এপ্রিল ভোটারদের মহোৎসব হবে। এসআইআর এ বেছে বেছে নাম বাদের অভিযোগ শ্রমিকের, নাটক করে লাভ নেই, পাল্টা কুণাল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, রাষ্ট্রপতি বলতে কাছে গিয়ে বলুন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, আমাদের ফর্ম 7 গুলো কি হলো, যেগুলো পুলিশ আমাদের থেকে বাজেয়াপ্ত করলো, ছিনতাই করলো, আমাদের ফর্ম জমা নেবার পরেও এআরও আর ইআরওরা যেগুলো সিস্টেমে আপলোড করলো না সেগুলো কি হলো। আমরাও ঝামেলা করছি ইসিআই তে, কোথায় গেল আমাদের ফর্ম 7? পরিকল্পিত ভাবে নদিয়া জেলায়, উত্তর 24 পরগনায়, মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দু উদ্বাস্তুদের ভোট, মতুয়াদের ভোট, আদিবাসীদের ভোট যেখান থেকে বিজেপি লিড করে সেগুলো বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। যে হঠকারী ভাবে, অদূরদর্শী ভাবে, অপরিকল্পিত ভাবে শুধু মুসলমান টার্গেট করে একটা হাওয়া তুলে, এই বিজেপি নেতারাই তো বলেছেন এত লাখ বাদ দেবো, 1 লাখ রোহিঙ্গা বাদ দেবো, 1.5 কোটি লোক বাদ দেবো। আমরা তো তখন থেকে বলে এসেছি যে এটা হিন্দুদেরও বিপদ, মুসলমানদেরও বিপদ, সকলের বিপদ। বিজেপির জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে এবং মতুয়া সম্প্রদায় চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এখন তো এই সব নাকি কান্না কেঁদে নাটক করে লাভ নেই, প্রকাশ্যে বলতে আরম্ভ করেছেন এবার ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। তো এগুলো তো মানুষ দেখছেন, বিজেপি তো এইসব সমস্যা তৈরি করেছে। জায়গায় জায়গায় ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন, মালদায় একেবারে ফাঁকা, খাঁ করছে ক্যাম্প, হাতে গোনা মাত্র কয়েকজন। জলপাইগুড়িতে ট্রাইব্যুনালে আবার অন্য সমস্যা, অভিযোগ মিলছে না এফিডেভিটের স্ট্যাম্প। সোমবার থেকে নানা জায়গায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এবার এই ছবিটা দেখুন, একেবারে খাঁ ট্রাইব্যুনাল।
এটা মালদার ছবি। জেলা প্রশাসনিক দপ্তর, দপ্তরের পাশে ট্রাইব্যুনালে আবেদনের ক্যাম্প, সবকিছুই রেডি, কিন্তু আবেদনকারীর দেখাই নেই। অন্যত্র ট্রাইব্যুনালে ভিড়ে ভিড়, কিন্তু এখানে একেবারে ফাঁকা। মালদা জেলায় বিচারাধীন ছিল 8,28,127, নাম উঠেছে 5,88,657 জনের, নাম বাদ 2,39,375 জনের। যাদের নাম বাদ তারা আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। মালদার 12টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব টেবিলই ফাঁকা। আমার ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কীভাবে কী করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়ে গেছে। হ্যাঁ, হয়নি, ধরতেই হচ্ছে। অফলাইনে অ্যাপ্লাই করলাম। অভিযোগ, মালদা জেলা প্রশাসনিক দপ্তরে যে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তা ঠিকমতো করে প্রচারই করা হয়নি, তাই এদিন হাজির হাতে গোনা কয়েকজন। ডিএম অফিসে তো কাগজ জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি, জমা তো এখনো হলো না। কোথায় যেন যেতে বললো, হরান তো হচ্ছে। আমার কতবার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, 50 টাকায় হয়, এটা 500 টাকা চাইছে মোবাইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। এটা নিয়ে আর লাগবে, ওইটা লাগবে। ভোটার তালিকায় নাম ভুল, বানান ভুল, এর জেরে বাদ গেছে নাম। নাম তুলতে করতে হবে এফিডেভিট, কিন্তু তার জন্য জলপাইগুড়ি আদালতে স্ট্যাম্প মিলছে না বলে অভিযোগ, ফলে ভোগান্তির একশেষ। আজকে বুঝি হবে না, আবার কালকে আসতে হবে। কি ভরানিশালী ট্রাইব্যুনালে আমাদের নামকে অ্যাপ্লাই করতে লাগবে, তো কিছু ডকুমেন্টসে আমাদের নাম ভুল ছিল, তো সেটাকে এফিডেভিট করার জন্য স্ট্যাম্পের প্রয়োজন, কিন্তু আজকে 2 দিন থেকে আসছে, স্ট্যাম্পটা পাচ্ছি না। এসআরআই কাজ চালু হলে এখানে তার সাথে ওদের এফিডেভিট করতে হচ্ছে, তার জন্য দরকার হচ্ছে স্ট্যাম্পে। হঠাৎ করে আমার কাছে দেখা যাচ্ছে যে 2000 লোক আছে উপস্থিত, হয়রাজ আমার কাছে হয়তো 500 মাল আছে, 2000 লোক, তাহলে তো আমি সলভ করতে পারবো না। সপ্তাহে আমাদের এখানে 600 করে দেয়, এখন পার ডে দরকার হচ্ছে, বলতে পারবো না, 1000, 1500, 2000 দরকার। বীরভূমের রামপুরহাট কলেজ, এখানে চলছে ট্রাইব্যুনালে আবেদনের কাজ। ভোটার তালিকায় নাম তুলতে বুধবার ভোর রাত থেকে আবেদনের লম্বা লাইন, ভিড়ে ভিড়। ভোর 4টা থেকে বিশাল হয়রানি শেষ নাই স্যার। যেরকম খাওয়া নাই, যাওয়া নাই, কোর্ট মনে করে উধার করতেই আমাদের দিনকে নিয়ে গেছে। আমরা খাটি না লোক, কাজ করতে পারছি না, এসে নিয়ে বেড়ে বেড়াচ্ছি। কাজ কর্ম বাদ দিয়ে কালকে সকাল 8টা হয়ে রাত 11টা পর্যন্ত লাইনে ছিলাম। কালকে পরশু ওই ব্যাপার ধরলাম। নিউজ 18 বাংলা। বাংলায় ভোট প্রচারে তৃণমূলকে নিশানা। উত্তরবঙ্গে ভোট প্রচারে বিজেপি সর্বভারতীয় সভাপতি। চাকরি দুর্নীতি নিয়ে সরব নীতিন নवीन। आज पूरे पश्चिम बंगाल के अपने मेरे युवा साथी जो पढ़ाई करते थे, मेहनत करते हैं, डिग्री लेते हैं और नौकरी के लिए जब जाते हैं तो उनको नौकरी में उनके सर्टिफिकेट को खारिज कर दिया जाता है और कहा जाता है मेरिट नहीं चलेगा, टीएमसी के सिंडिकेट में जो जाएगा उसको नौकरी मिलेगी। तो ऐसे सिंडिकेट को ही हम खत्म कर देंगे जो हमारे पश्चिम बंगाल के युवाओं को नौकरी से रोकता होगा। ऐसा सिंडिकेट नहीं चलने देंगे। ऐसे सिंडिकेट को समाप्त करने का काम हमारी भाजपा की सरकार आने वाले समय में करेगी। বঙ্গজয় আত্মবিশ্বাসী বিজেপি সর্বভারতীয় সভাপতি। इस चुनाव के माध्यम से न्याय की लड़ाई लड़ेंगे। जनता के इस आवाज को निश्चित रूप से चुनाव के दिन, चाहे वो 23 अप्रैल का हो, चाहे 29 अप्रैल का हो, उस दिन एक एक मत भाजपा की झोली में गिरेगा। 4 मई को जब परिणाम आएगा तो पश्चिम बंगाल में फिर से होली होगी और ये होली भगवा होली होगी जो हर गली और मोहल्ले में मनाई जाएगी। मित्रों, আর এদিকে ভোটের কোচবিহার ফের উত্তপ্ত। তৃণমূল কর্মীকে তাড়া বিজেপি কর্মীর। কোচবিহার দক্ষিণের হলিমারি এলাকায় উত্তেজনা। বিজেপি প্রার্থী প্রচারে গেলে বিক্ষোভ তৃণমূলে। পাল্টা তৃণমূল কর্মীদের ধাওয়া বিজেপি।
বিজেপির যিনি প্রার্থী 20টা গাড়ি নিয়ে বিনা অনুমতিতে ঘুরে বেড়াচ্ছেন, নির্বাচন কমিশনে যদি চোখ থাকে দেখেন, কোনো আইনকে মানছেন না এবং নির্বাচন কমিশনে কিছু তাকে বলবার মতো ক্ষমতা হচ্ছে না। জিততে না পারার মানে পজিশন চলে হয়েছে, বুঝে গেছে, তখন যে করে হোক আমার প্রচারে বাধার সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু এটা ব্যবহার করে তো আটকাতে পারবে না। আমি আমার গ্রামে যাব, গ্রামের আমার কার্যকর্তাদের সাথে যুক্ত হবো। এই তৃণমূলের যে কালচার, যে মানুষকে ভীতিগ্রস্ত, মানুষকে ভয় দেখিয়ে সমস্ত কিছু করা, 4 তারিখের পরে বন্ধ হবে, কারণ তৃণমূল সরকার উৎখাত হবে। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়ায়। দিলীপ ঘোষের মিছিল লক্ষ্য করে তৃণমূলের স্লোগান, পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের। ফের বেলাগাম দিলীপ ঘোষ। 2রা এপ্রিল তৃণমূল প্রার্থীর প্রচারে জুনমালিয়া, নাম না করে জুনমালিয়াকে নিশানা দিলীপের। খড়গপুর সদরে প্রচারে মন্তব্যে বিতর্ক। এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন, দুজন মিলে নেচেছেন, প্রাক্তন এমএলএ বর্তমান এমপি মিলে। ডান্স দেখুন ফ্রিতে, বাস কিছু চাইবেন। সবসময় মহিলাদের নিয়ে অপমান করা, মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করা, আপত্তিকর মন্তব্য করা বারবার করেছে। তারপরে বিজেপির কর্মীরা নামছে না, ওনার ঝান্ডা লাগানোর লোক নেই, পোস্টার লাগানোর নেই, এত মহিলাদেরকে অসম্মান করছে। ও যেখানে যেখানে যাবে খড়গপুরে মহিলারা ওনাকে বিক্ষোভ দেখাবে। শঙ্কর ঘোষের বিরুদ্ধে মামলা পুলিশের। শিলিগুড়ির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা, পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ব্যানার বিকৃতি। তৃণমূল প্রার্থীর অভিযোগে বিজেপি কর্মীদের জিজ্ঞাসাবাদ। পুলিশ কর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগ শঙ্করের বিরুদ্ধে। পানি ট্যাঙ্কি ফাঁড়িতে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। শঙ্কর সহ একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা পুলিশের। আসতে পারে ইনভেস্টিগেশনে কি আছে প্রথমত ওটা বলতে হবে, তারপরে যদি একটা মহিলাকে ডাকে ওনাকে একটা নোটিশ সার্ভ করতে হবে। এরকম তো না, পড়াশোনা না করে এই জায়গায় পৌঁছেছি। আপনি এইভাবে কি নোটিশ দিতে হয়? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষের বিরোধী যারা সরকারের দ্বারা প্রতারিত তাদের কথা বলেই তো চক্ষুশূল। তাই জন্য এই ধরনের পুলিশ অফিসারদেরকে দিয়ে কেস করানো হয়। কেস করে যা আইনে আছে তাই হবে। কিন্তু যে ঘটনা পুলিশ ঘটিয়েছে তাতে ওদের ফেস লস হয়েছে। এবার ফেস রিকভারি করবার জন্য এই ধরনের এফআইআর কিনা তা ওনারা বলতে পারবেন, ওই অফিসার বলতে পারবেন। এক্ষেত্রেও আমি এখনো বলছি যে উনি যে ওসি সাহেব তাই আমি জানতাম না। একের পর এক কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শহর। সেই কারখানার বেশিরভাগই এখন বন্ধ। কল্যাণীতে এইসব কারখানার হাল ফেরানোর আশ্বাস। ভোটের প্রচারে এক গুচ্ছ প্রতিশ্রুতি। 1954 তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। তার হাত ধরেই কল্যাণী শহরের পথ চলা শুরু। কল্যাণীতে তখন শিল্পের হাওয়া, একের পর এক কারখানা, সেগুলির বেশিরভাগই এখন বন্ধ। সেটাই এখন ভোটে ইস্যু। একটা সময় রমরমে ছিল। আমরা ছোটবেলায় দেখেছি কল্যাণী কারখানা, সব কারখানা চালু ছিল। আমি নিজেও বেকার, একটা কারখানায় কাজ করতাম, সেটা বন্ধ হয়ে গেছে 84 সালে। তারপরে আর কোথাও কাজকর্ম পাইনি। শিল্পাঞ্চলে কিচ্ছু নেই, কারখানা সব বন্ধ। একের পর এক কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠে শহর। তৈরি হয় কল্যাণী শিল্পাঞ্চল, যার সঙ্গে নাম মিলিয়ে হয় রেল স্টেশন। স্টেশনের নাম কল্যাণী শিল্পাঞ্চল। একটা সময় কল্যাণীতে ছিল 200-র বেশি কারখানা। গত 2 দশকে একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এখন কল্যাণীতে বড় কারখানা 7টি, ছোট কারখানা প্রায় 35টি। এ নিয়েই এবার কল্যাণীতে ভোটের হাওয়া গরম। কানে আসছে নানা প্রতিশ্রুতি। এখন রুগ্ন অবস্থায় দিকি দিকি করে প্রাণ, যেরকম ছোট করে প্রদীপ জ্বালা, ওইভাবে গোটা 30 ফ্যাক্টরি আছে। আমরা বিজেপিতে সরকার গড়ছি, তাতে তো কোনো সন্দেহ নেই। আমরা আসলে আমাদের এই শিল্পগুলোকে আমরা পুনরুদ্ধার করব এবং যত বেকার ছেলেদের আছে তাদের আমরা ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই দাবি নিয়েই আমি ভোটে লড়াইয়ের ময়দানে নেমেছি। 15 বছর ধরে আপনারা কি করছেন? একটাই তো প্রশ্ন আমাদের। তৃণমূলের 10 বছরের বিধায়ক, বিজেপির 5 বছরের বিধায়ক।
গত 15 বছরে কল্যাণীতে একটাও নতুন ইন্ডাস্ট্রি ফলক কেন, কোনো একটা ইন্ডাস্ট্রি, বরং ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়েছে। শিল্পাঞ্চল করতে 15 বছর লাগে না। মানুষকে আর মিথ্যা কথা বলবেন না, এবার আমাদেরকে সুযোগ দিন, আমরা এটাকে আধুনিক শিল্পনগরীতে পরিণত করবো। এখানকার বিধায়ক হিসেবে আমার একটা অবশ্যই দায়িত্ব থাকবে যে সমস্ত রুগ্ন শিল্প সেগুলোকে পুনরুদ্ধার করা। এগুলো অলরেডি সরকারি সহযোগিতা পাওয়া গেছে, রাজ্য সরকার একটা সহযোগিতা করে এবং এটার ডেভেলপমেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেটার মাধ্যমে অলরেডি ডেভেলপ করা হয়েছে। আগামী দিনে এমএসএমই যেটাকে বলে, এমএসএমই এর উপরেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। বাংলা কল্যাণী।